বলছে যদি না আচ্ছা, পারে তোমরা তাহলে রিয়াক্ট তাসনিমকে তুমি একদম শুরু করো, তারপর আমি দেখি। আমি তো মানে হ্যাঁ বলেই হ্যাঁ ও তো নোট করে ফেলছে, দেখি। ওর একটা প্রিপারেশন ছিল, এটা তো এখন হ্যাঁ হ্যাঁ, নাই। তাহলে আচ্ছা আমি তাসনিমই বল। বলতেছি। আচ্ছা, আমাদের প্রথম ধারণা কি হচ্ছে, আমরা ফার্স্টে হচ্ছি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের হ্যাঁ, মেইন কথা। ফার্স্ট কথা হচ্ছে আমার ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। কিন্তু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয় যে আমরা বিষয়গুলো কি কি জানবো এবং কি কি আমাদের পড়তে হবে। আমাদের হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারে অনেক ঘটনা আছে, সেটা যীশু খ্রিস্টের আগেও আছে, যীশু খ্রিস্টের পরেও আছে এবং মডার্ন এজ পর্যন্ত আছে। তো এই যে রোমান্টিক এজ, এই এজগুলোর আগে মানে ভিক্টোরিয়ান এজের আগের এজগুলো নিয়ে সেভাবে কিন্তু এখনো লেখা হয় না, মানে আগেও লেখা হয়তো না ওখানে, তখন ওই সময় যে রাইটারের সংখ্যা খুব কম ছিল। যেমন আমাদের মুসলমান ধর্ম অনুযায়ী নবী করিম সাল্লাহ সাল্লাম যখন আসলেন, তার আগে আমাদের আহিলিয়া জাহিলিয়ার যুগটা যেটা ছিল, তখন দেখবা যে কাবা শরীফে বিভিন্ন গীতি কবিতা এগুলো টাঙানো হতো কিন্তু ওই সময়। তো এটাতেও অনেক রাইটার আছে, কিন্তু ওনাদের ভাষাগুলো বা লেখনীগুলো ল্যাটিন এবং গ্রিক ভাষায়, তো সেটা ইংরেজিতে অনেকে ট্রান্সলেট করছে, অনেকে করেনি। আবার কেউ ওখান থেকে ধারণা নিয়ে নিও ক্লাসিক যুগ, বিভিন্ন যুগ তৈরি হয়েছে। আমাদের আজকের বিষয় হচ্ছে যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড। আমরা যদি ওল্ড ইংলিশ পিরিয়ডের যেই এজটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে 450 এডি থেকে 1063 এডি। এখানে অনেক ঘটনা আছে এর পিছনে। ফার্স্ট ঘটনা হচ্ছে যে এই অ্যাংলো সেকশন পিরিয়ডের পিছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তো সেটা হচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 55 বিসি থেকে 410 এডি। মানে এর মাঝে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে অ্যাংলো সেকশন যুগ বা ওল্ড ইংলিশ পিরিয়ড যুগ শুরু হওয়ার আগে অনেক কিন্তু কাহিনী আছে। এই কাহিনীগুলো কিছুটা আমাদের জানতে হবে। কিভাবে ব্রিটেন তৈরি হলো, কিভাবে ইংলিশটা চালু হলো, এবং কিভাবে ইংলিশ লিটারেচার বা ইংলিশ রাইটাররা বিভিন্ন পোয়েট্রি, প্রোস, ইপিক, এসে, এগুলো ওনারা লেখা কিভাবে শুরু করলেন, নোভেলস। প্রথমে তো ফার্স্ট অবস্থাতে এইভাবে চালু হয়নি। যেমন আমরা এখন রোমান্টিক এজের যে কবিতাগুলো পড়তেছি, এগুলো তো ওনারা ফার্স্টে চালু করতে পারেননি। এর আগেও কিছু ধারণা ছিল, এর আগেও বিভিন্ন ইপিক লেখা হয়েছে, বিভিন্ন পোয়েট্রি লেখা হয়েছে, বিভিন্ন প্রোস লেখা হয়েছে। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে এর পিছনে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা জানতে হবে। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমরা যদি বলতে চাই, মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে মানে আমাদের প্রথম যেই ঘটনাটা চালু হলো সেটা হচ্ছে ব্রিটেনকে নিয়ে। তো ব্রিটেনকে নিয়ে যখন ঘটনাটা চালু হলো, তখন সেই সময় ব্রিটেনের দুইটা অংশ ছিল। মানে হিস্টোরিটা যদি ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, তাহলে ওখানকার দুইটা ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। সেটা হচ্ছে হিস্টোরি অফ ব্রিটেন, আর এটা হচ্ছে ওমান ইম্পিরিয়র অফ বা রোমান ইম্পিরিয়র অফ ব্রিটেন। তো প্রথম অবস্থায় 55 বিসি, মানে 55 বিসি বিফোর অফ খ্রাইস্ট, জন্মের 55 বছর পূর্ব থেকে 410 এরই মাঝে একটা ঘটনা আছে। তো 55
বিসি থেকে 43 এডি, এই সময়ে তখনকার ব্রিটেনের নাম ছিল ব্রাইটনস। এই ব্রাইটনসের রাজা ছিল কিং ভর্টিজান। তো তখন তো ওই সময় বিভিন্ন রাজা এবং রাজ্য, আমরা যেমন আলফ্রেড টেনিসনের একটা পড়ি না, ইউলিসিস, ফার্স্ট ইয়ারে। হ্যাঁ 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 মনে। তো উনি যেভাবে আচ্ছা, রাজ্য, এই এই বিভিন্ন রাজ্য দখল নামগুলা করতেন। একটু এক্সপ্লেনে দেখানো যায় না? হ্যাঁ, বুঝিনি, বলো। বলতেছে নামগুলোর কথা, ওই যে তুমি বললে না এইমাত্র। মানে ও স্ক্রিন শেয়ার করে লিখে বলতেছে আর কি, যে নামগুলো বলতেছে ওইটা আর কি, ও বলতেছে এইভাবে লিখতে। আচ্ছা, আমি এটা শেয়ার করব গ্রুপে, সমস্যা নেই। আমি যেভাবে তৈরি করছি আমি বলতেছি পরে আগে। পরে হ্যাঁ, পরে বলবো, সমস্যা নেই। হুম। তো তখন ফার্স্ট অবস্থায় যখন ওই ব্রাইটনস, মানে আগে তো আমাদের এই ব্রিটেনের নাম ছিল না, মানে গ্রেট ব্রিটেন তো আগে নাম ছিল না, বা ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন তো নাম ছিল না, তখন ছিল ব্রাইটিয়ান্স। তো সেই ব্রাইটনসে স্থানীয় নাগরিক ছিল। তো আমাদের যেমন দেশে স্থানীয় নাগরিক আছে, আবার বাইরে থেকেও, যেমন এখন বিভিন্ন দেশে ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ লাগতেছে, তারপর ইউক্রেন এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ লাগতেছে, এইরকম। তো তখনও ওইটা একটা স্বাধীন দেশ হিসেবে ছিল, কিন্তু আমরা তখনও ওই রাজ্যটার বা দেশটার নাম ইংল্যান্ড হয়নি। এর পরবর্তীতে 43 এডিতে তো স্থানীয় ব্রাইটনসরা সেখানে বসবাস করত, নিজস্ব ভাষায়, নিজস্ব ব্যবস্থাপনায়, নিজস্ব কথাবার্তায় ওরা বসবাস করত। কিন্তু তখন হঠাৎ করে রোমান ইম্পায়ারর, মানে রোমান রাজা, যেমন আলফ্রেড টেনিসন, উনি যে রাজ্যে থাকতেন সে রাজ্যের রাজার বউকে বাঁচানোর জন্য, বের করে আনার জন্য যায় 10 বছর যুদ্ধ করলেন, অন্য রাজ্যে যায় রাজ্যটা ছিনিয়ে নিলেন। এখানেও সেই রকম। আগে তো সবসময় রাজা এবং এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্য দখল করার জন্য সবসময় যুদ্ধ লাগাই থাকতো। তো এখানেও ওই রকম। তো 410 এডির আগে 55 বিসি থেকে 43 এডি, এ সময়ে তারা খুব হ্যাঁ সুন্দর হ্যাঁ ভাষায় বসবাস করত। মানে ওই ব্রাইটনস, মানে ব্রিটেনে যারা বসবাস করতো ওই রাজ্যে, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু 43 এডিতে হঠাৎ করে রোমানরা এসে আক্রমণ করে। বহিঃশত্রু আক্রমণে তারা পরাজিত হয়, মানে ব্রাইটিনসরা পরাজিত হওয়ার পর তারা তাদের দাসত্ব স্বীকার করে। দাসত্ব স্বীকার করার পর রোমানরা প্রায় 367 বছর, 43 এডি থেকে 410 এডি, এই পর্যন্ত তারা চালাতেই থাকে। মানে তারাই ওই দেশের সবকিছু। যেমন বর্তমানে আমেরিকা এবং সৌদি আরব যেরকম, এখনো তো সৌদি আরবে সবকিছু নিয়ন্ত্রণ করে আমেরিকা, ঠিক সেরকম। তো 410 সালে হঠাৎ করে রোমানরা চলে যায়। হয়তো তাদের কোনো একটা কারণ ছিল, এই জন্য চলে যায়। চলে যাওয়ার পর ওখানে আবার পার্শ্ববর্তী দুইটা দেশ ছিল, বা সাম্রাজ্য বা গোষ্ঠী ছিল, সেটা হচ্ছে ওই ব্রাইটিয়ানদের পার্শ্ববর্তী। মানে আমাদের যেরকম ভারত থেকেও চাপ দিচ্ছে, পাকিস্তান থেকেও চাপ দিচ্ছে, এরকম বিষয়টা। সেই দুটা গোষ্ঠী, পার্শ্ববর্তী গোষ্ঠীর নাম হচ্ছে পিক্টস এবং স্কটি। পিক্টস হচ্ছে আয়ারল্যান্ডের সশস্ত্র গোষ্ঠী এবং স্কটি হচ্ছে স্কটল্যান্ডের সশস্ত্র গোষ্ঠী। দুইটা তো গোষ্ঠীর রোমান, নাম আবার রিপিট করো। একটা হচ্ছে পিক্টস, একটা হচ্ছে স্কটি,
মানে স্কটল্যান্ডেরটা হচ্ছে স্কটি আর আয়ারল্যান্ডেরটা হচ্ছে পিক্টস, এগুলোই আর কি, PICTS। একটু যদি স্ক্রিনে দেখানো হতো তাহলে আর কি এগুলো মাথায় ঢুকে যেত তাড়াতাড়ি। আমি হ্যাঁ, বলি এটা পরবর্তী থেকে ক্লাস শেষে দিবে না, ক্লাস শেষে দিবে না, সমস্যা নেই। আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা গেলে এটা রেখে দাও সামনে, আর পরে তো দিবি। এই যে এই যে হ্যাঁ পিক্টস এটাই, এবং স্কটি। তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। তো ওই সময় এরা থ্যাংক বহির বহিঃশত্রুরা তাদের আক্রমণ করে, মানে ওই যে ব্রাইটেন্স গোষ্ঠীদের। তো তারা তো কিভাবে কি করবে না করবে তারা কিছু বুঝে উঠতে পারতেছিল না। তা আক্রমণ দুই দিক থেকে যখন তাদের আক্রমণ শুরু করে, তখন তাদের হযবরল অবস্থা হয়ে যায়, মানে ব্রাইটেন্সদের। তখন তারা কি করবে, এই দিক থেকেও মানে পিক্টসরাও এই ব্রাইটেন্স যে এলাকাটা সেটা দখল করতে চায়, স্কটিও দখল করতে চায়। তাহলে দুদিক থেকে তারা হিমশিম খাইয়ে যাচ্ছে কোন দিকটা সামলাবে আর কোন দিকটা ছেড়ে দেবে। এইভাবে করতে করতে কিছুক্ষণ আগে আমি যে নামটা বললাম, এই যে কিং ভর্টিজান, ইনি আবার জার্মানের কাছ থেকে, মানে জার্মানির যিনি রাজা উনার কাছ থেকে আবার সাহায্য চাইলেন। উনার কাছ থেকে সাহায্য চাওয়ার কারণে জার্মানির রাজা একটা সুযোগ পাই গেল যে হ্যাঁ আমি এই রাজ্যটা দখল করতে পারবো। যখন তার কাছে নত স্বীকার করতেছে যে তার কাছে আমার সাহায্য লাগবেই, যেহেতু আমি সাহায্যও করব এবং তাদেরকে নিজের দাসত্বও করে নিব, দাস বানায় নিব। এইভাবে তারা এসে সাহায্য করলো, এই পিক্টস এবং স্কটি দুজনকেই তাড়িয়ে দিল ওই রাজ্য থেকে। কিন্তু ওই রাজ্য থেকে তাড়ানোর পর এমন বেহাল অবস্থা দেখা দিল যে ওরা তো সবকিছু নিয়ে পালাইছে, তার সঙ্গে এই দেশেরও একটা মানে দুরবস্থা দেখা দিল। তখন কি করবে, তখন আবার জার্মানরা এসেই সেই দখল, মানে সেই রাজ্যটা দখল করে রাখলো। তো ওই সময় আবার তিনটা জার্মান ট্রাইবস, মানে উপজাতি, ওখানে তো অনেক উপজাতি আছে জার্মানে সেই সময় থাকতো, কারণ তারা তো সবাই বিভিন্ন দেবদেবীকে, মানে প্যাগানিজম বিশ্বাস করত। আর আমাদের এই ব্রিটেনে যেটা ছিল ব্রাইটিয়ান বা ব্রাইডান্স, এরা আবার খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, তারা এক ঈশ্বরকে বিশ্বাস করত। কিন্তু জার্মানেরা আবার আগে যেমন বিভিন্ন গড বা গডেস ছিল তাদেরকে বিশ্বাস করত, বিভিন্ন গাছকে বিশ্বাস করত, বিভিন্ন দেবীকে আপনি বিশ্বাস করত। একটা কথা, হ্যাঁ বলো। তুমি তো এটা বিফোর ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনাগুলো বলতেছো, তাহলে মানে ব্রিটিয়ন্স ওরা কিভাবে এক ঈশ্বরে বিশ্বাস করবে? যীশু এই খ্রিস্টের যে আগে তো দেখো, এক ঈশ্বরবাদের ধারণাই ছিল না। এই যে এখানে এডি লেখা আছে দেখো, আমাদের অ্যাংলো সেকশন হুম। এজটা শুরু কত থেকে, কিন্তু আমি আলোচনা করতেছি ফ্রম 55 বিসি টু 1410 এডি, মানে এটা তো যীশু খ্রিস্টের হুম। জন্মের পরে। আর ও এডি জার্মানরা মানে আসছে যীশু খ্রিস্টের কিন্তু, জন্মের পরে। আর এডি মানে হচ্ছে যীশু খ্রিস্টের পর, অ্যানো ডমিনি। ও আচ্ছা। আর বিসি হচ্ছে ও বিফোর আচ্ছা, অফ ওকে। খ্রিস্ট বা ক্রাইস্ট। ও আচ্ছা, বুঝছি এখন। ঠিক আছে, বলো। অনেকটা হয়ে গেছে কি ক্লাস? না না, বেশি হয়নি, রেকর্ড হচ্ছে, তুমি আবার পরে বাকিটা যেটাই বললাম সেটা আবার দেখে নিতে পারবা, সমস্যা নেই। ও রেকর্ড করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো সেই সময় জার্মানরা আসলো। জার্মানদের তিনটি উপজাতি, একটা হচ্ছে জুটস, একটা হচ্ছে অ্যাংলেস বা অ্যাংলো, আর একটা হচ্ছে সেকশন। তো সেই সময় তারা সবচেয়ে জনসংখ্যাতে বেশি ছিল প্রথমে অ্যাংলোস বা ইংলিশ, তারপর ছিল সেকশনস,
তারপর ছিল জুটস। তো এরা কি করবে, যেহেতু তিনটা উপজাতি আসছে, তারা যদি একই জায়গায় রাজত্ব করে তাহলে তো সমস্যা। তাহলে তিনজনের তিন ধরনের মতবাদ আসবে। যেমন ভারতে যদি আমরা দেখি, একজন কেন্দ্রীয় শাসক থাকে এবং তার অধীনে বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে আলাদা আলাদা মন্ত্রী থাকে বা শাসক থাকে। হ্যাঁ তিশা, কি বলতে যাচ্ছ বলো। চাপ লেগে হয়েছে, সরি, তুমি ও কন্টিনিউ আচ্ছা। করো। তো তারা ব্রাইটান্সকে তিন ভাগে ভাগ করলো, ভাগ করে না আলাদা আলাদা একটা করে রাজ্য গড়ালো। সেই রাজ্যের দায়িত্ব তারাই ছিল এবং হেড অফিস ছিল জার্মান, মানে জার্মান রাজ্যের শাসক। তো অ্যাংলের জন্য আলাদা ছিল নর্দার্ন অর সেন্ট্রাল ইংল্যান্ড, মানে এই অংশটুকু, ইংল্যান্ডের এই অংশটুকু তাদের দায়িত্বে, মানে তাদের অংশ হিসেবে। তারপর অ্যাংলেসদের কিংডম হচ্ছে এই যে ইস্ট অ্যাংলিয়া, মিডিল অ্যাংলিয়া, মেরিসিয়া এবং নর্দার্ন বেরিয়া। আর স্যাক্সন, এরা শুধু সাউদার্ন ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের সাউদার্ন অংশটা এরা নিয়েছিল। তো এদের রাজ্য হচ্ছে এক্সেস, সাসেক্স এবং ওয়েসেক্স। আর জুটস, এরা কি করবে, এদের তো করার কিছু নেই, তাদের ভাগ্যে একটাই আছে, সেটা হচ্ছে কেন্ট। তো এইভাবেই তাদের রাজ্য চলতে থাকতো। অ্যাংলো সেক্সনে বেশি সংখ্যা হওয়ার কারণে তাদের নাম অনুসারেই, মানে অ্যাংলো এবং সেক্সন, মানে এদের জনসংখ্যা কিন্তু বেশি, কিন্তু জুটসের জনসংখ্যা কম, মানে ওই রাজ্যে ওই উপজাতিটার জনসংখ্যা কম। তো এই কারণে আমরা এই ওল্ড ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো সেক্সন পিরিয়ড বলে থাকি। জনসংখ্যার দিক দিয়ে মানে 1927 এই সময় অ্যাংলোর নাম অনুসারে অ্যাংলোল্যান্ড বা ইংলিল্যান্ড, পরবর্তীতে তার সঙ্গে ব্রিটেন যুক্ত হয়ে করা হয় ইংল্যান্ড। আবার 1707 সালে আবার নাম পরিবর্তন করে করা হয় ব্রিটেন ইংল্যান্ড। এই যে ফ্রম এত টু এত, এটা হচ্ছে ব্রিটেন্স, আর এত সালে হচ্ছে ইংল্যান্ড। তো ওই সময় যে খুব একটা ডেভেলপমেন্ট হয়েছিল তেমনটাও না। ওই সময় কিছু কিছু রাইটারের নাম আমরা দেখছি এবং শুনছি। তো তার মধ্যে নর্দার্ন বা নন ডায়ালেক্ট এই উপজাতি, মানে নর্দার্নে যে উপজাতিগুলো ছিল, মানে ওই সময়ের একটা ভাষা দরকার। তো হ্যাঁ, ওই সময়ে ভাষা ছিল, কিন্তু যখন রোমানরা ছিল ওই সময় তারা ল্যাটিন ভাষায় কথা বলতো, মানে তাদের নিজস্ব ভাষা, কারণ তারা বিভিন্ন গড গডেসকে বিশ্বাস করত। তো তাদের তো আর ওই বিষয়টা ধারণা ছিল না, তারা ইংলিশ বিষয়টাও জানতো না, ইংলিশ কথাটাও জানতো না, ইংরেজি কথাটাও জানতো না। তারা ল্যাটিনে কথা বলতো। তাহলে ইংল্যান্ডের ভাষা আলাদা, ল্যাটিনের ভাষা আলাদা। সেই সময়ে ইংলিশ ওয়ার্ডটার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটার কোনো উন্নতি হয়নি, মানে 410 পর্যন্ত। তার পরবর্তীতে যখন জার্মানরা আসলো, জার্মানের ভাষার সঙ্গে আমাদের ইংল্যান্ডের ভাষাটা কিছুটা মিল, মানে ওরাও ইংরেজিতে বলতে পারে এবং জার্মানিজ ভাষা যেটা আছে সেটাতেও বলতে পারে। তো এই দিক থেকে দুইটা দেশের একটু লাভ হচ্ছে। তো এই লাভের কারণে এইভাবেই ধীরে 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 তারাও ইংরেজি বলা শুরু করে, তারাও অভ্যস্ত হয়ে যায় ইংলিশ ভাষাটা বলতে লিখতে। তখনও তো লেখাটা আসেনি, লেখার বিষয়টা আসেনি, কিন্তু তারা বলতে পারতো ইংরেজি কথাটা
বা ভাষাটা বলতে পারতো। তখন আবার বিভিন্ন ডেভেলপমেন্ট অফ দ্য ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ধীরে ধীরে উন্নত হতে থাকে। তো এই সময় নর্দাম বারিন বা নর্থ ডিলাক্ট মানে ওই উপজাতি প্রথম ভাষার উন্নতি ঘটায়। তারা ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে শুরু করে। তার পরবর্তীতে বিভিন্ন এই যে যেমন আলফ্রেড দ্য গ্রেট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েস্ট সেকশন, উনি আবার ওখানকার কিছু ভাষা তৈরি করেন। মানে যেভাবেই হোক ইংরেজি ভাষাটা ডেভেলপমেন্ট হতেই থাকে। মানে এখানে ভাষাটা ডাউন না হয়, ল্যাটিন ভাষা না হয় বা গ্রিক ভাষা না হয়, ধীরে ধীরে ইংরেজিটাই বিভিন্ন দেশের মধ্যে বিশেষ করে জার্মানিদের মধ্যে এবং ইংল্যান্ডের মধ্যে শুরু হতে থাকে। মানে কথোপকথনটা ওদের ইংরেজি ভাষাতেই হতো তখন। মানে বেশিরভাগই তো তারা ইংরেজি বুঝতো। তার পরবর্তীতে যখন স্থানীয়রা, ইংল্যান্ডের স্থানীয়রা তো খ্রিস্ট ধর্ম, তার এক ঈশ্বরকে বিশ্বাস করত। কিন্তু আমাদের যেই রোমান বা জার্মানরা ছিল তারা তো প্যাগানিজমে বিশ্বাস করত। প্যাগানিজম বিশ্বাস করতে করতে তারা যখন এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে তখন তারা এক ঈশ্বরবাদকে বিশ্বাস করতে শুরু করে। বহু ঈশ্বরবাদকে তারা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। তো এখানে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস হচ্ছে যে জার্মানরা সেই ভাষা থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়। মানে তারা আগে ছিল প্যাগান, তারা প্যাগানিজমকে বিশ্বাস করত, মানে বহু ঈশ্বরবাদকে বিশ্বাস করত। কিন্তু পরবর্তীতে তারা যখন ব্রিটেনে বসবাস করতে শুরু করে তারা ধীরে ধীরে খ্রিস্ট ধর্মকে বিশ্বাস করতে থাকে। এটা হচ্ছে একটা ফার্স্ট ডেভেলপমেন্ট হচ্ছে ভাষা। সেকেন্ড ডেভেলপমেন্ট হচ্ছে এই যে খ্রিস্ট ধর্মকে বিশ্বাস করা। এবং সে সময়ে 7th সেঞ্চুরিতে, মানে 7th সেঞ্চুরি বলতে বোঝাচ্ছে যে 600 শতাব্দী থেকে, মানে 601 থেকে শুরু করে 700 শতাব্দীর পূর্ব পর্যন্ত, ওই সময় 699, হ্যাঁ, ওই সময় বিভিন্ন লিটারেচার সম্পর্কে বিভিন্ন রাইটাররা লেখা শুরু করেন। আগে তো সেভাবে কিছু ছিল না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তো সেভাবে লেখা ছিল না। ওগুলো পাথরে লিখতেন, বিভিন্ন জায়গায় লিখে লিখে রাখতেন। তো এনারাও সেরকম এই সবগুলো তথ্য কিন্তু আমরা পাইনি এবং জানিও না যে এ পর্যন্ত এই রাইটিং গুলো কে কে করছেন। আমরা বেশ কয়েকটা জানি। তখনও ধীরে ধীরে পড়াশোনার উন্নতি ঘটতে থাকে, ডেভেলপমেন্ট হতে থাকে এডুকেশন সম্পর্কে, বিভিন্ন লেখালেখিও শুরু হয়। তো সেখানকার সাম লিটারেরি ফিচার অফ অ্যাংলো সেকশন পিরিয়ড, ওই সময় যে লেখাগুলো ছিল ওগুলো ছিল অ্যারিস্টটক বা অ্যারিস্টোক্রেটিক ধারণা অনুযায়ী। মানে এই নেচার সম্পর্কেও না একটা নির্দিষ্ট ধারা অনুপাতে থাকতো। মানে তারা মনে করতো যে পুয়ার পিপুলরা এরা কিছু বুঝবে না। মানে আমরা যারা অ্যারিস্টোক্রেটিক পিপুল তারা বিষয়গুলো শুধু লিখতে পারবো, সেগুলো বুঝতে পারবো। মানে রোমান্টিক এজের পূর্ব পর্যন্ত এটাই কিন্তু ধারণা সবাই করতো। তো তখন সবকিছু ছিল যে লিটিল সায়েন্টিফিক এবং কালচারাল অ্যাডভান্সমেন্ট। ওই সময় শুধু সায়েন্টিফিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ওই সংস্কৃতি সম্পর্কে ওরা লিখতো। কিন্তু আমাদের পাশে আবহাওয়া, পরিবেশ, মানুষ সম্পর্কে সাবজেক্টিভ মোড, অবজেক্টিভ মোড, তখনই কিন্তু এগুলোর উন্নতি হয়নি। তখন তারা প্রথম অবস্থাতে তারা ডমিনেশন অফ প্যাগানিজম, মানে প্যাগানিজম সম্পর্কে তারা সম্পূর্ণ বই তৈরি করতো বা এগুলো তৈরি করতো। মানে তাদের রাইটিং এর মধ্যেই ছিল প্যাগানিজম। মানে আমরা যারা ওই সময় যারা খ্রিস্ট ধর্মতে ছিল
তাদের মধ্যে একটা বিশ্বাস ঢুকাইতো যে হ্যাঁ প্যাগানিজম একটা বিষয় আছে এ সম্পর্কে তাদের, যখন যেমন এখন বিভিন্ন ফতিয়া বিভিন্ন কিছু বের হয়, বিভিন্ন জন বিভিন্ন ভাবে শিয়া সুন্নি বিশ্বাস করে, তখনও তারা ওইভাবেই বিশ্বাস করাতো বিভিন্ন রাইটিং এর মাধ্যমে। বিভিন্ন জায়গায় একটা সভা হতো, জাস্ট কয়েকজন মিলে প্যাগানিজম সম্পর্কে বলতো। তারা আবার শুধু যে প্যাগানিজমকে বিশ্বাস করতো সেটাও না, তারা আবার তাদের বিলিফ মানে বিশ্বাস ছিল ফেটের উপর। যেমন আমরা ইডিপাস রেক্স পড়লাম তো, তাই না? হ্যাঁ ওই ইডিপাস রেক্স কিন্তু সম্পূর্ণ ওই প্যাগানিজম এবং ফেটের উপরে নির্ভর। কপালের লেখন খন্ডা যায় না। তখন আবার রোমান্টিক লাভ মানে রোমান্টিক এজের যে লাভের সিনগুলো ছিল, লাভ মানেই যে শুধু একে অপরকে দুইজন এক সেক্সুয়াল বা মানসিক ভালোবাসা এটা না, মানে আমরা ওই লাইনে যাবই না। এটা হচ্ছে রোমান্টিক লাভ, মানে ওই সময়ে তারা প্রকৃতিতে বা মানুষ বা আদার যে ভালোবাসাটা ছিল এটা তারা বিশ্বাস করতো না। আর সে সময় তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার, মানে তারা সবাই ছিল যোদ্ধা টাইপের। জার্মান ট্রাইবসরা ছিল তো যোদ্ধা, দুঃসাহসিকতা। তাদের ছিল যুদ্ধ করার খুব সাহসিকতা ছিল। তো সেই অনুযায়ী তারা তাদের মধ্যে ওই যুদ্ধ বিষয় নিয়ে প্রচুর রাইটিং লিখছেন তারা। মানে এই পরিবেশ সম্পর্কে যে কিছু লেখা যায়, কিছু তৈরি করা যায়, সেটা তারা জানতো না। তাদের মধ্যে হিরোইক অ্যাক্টিভিটি এবং লাভ ফর অ্যাডভেঞ্চার এই বিষয়গুলো বেশি ছিল। এবং তারা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতো, ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতো, সেগুলো হচ্ছে কমপ্লিকেটেড, মানে খুব কঠিন বা হার্ড ওয়ার্ড ইউজ করতো। মানে তারা তো নর্মাল ওয়ার্ড খুব জানতো না, এইভাবে তারা কথা বলতো। তার পরবর্তীতে সেখানে খুব যে একটা বেশি বই সম্পর্কে বা রাইটার সম্পর্কে আমরা জানতে পারছি এমনটাও না। সেখানে কিছু ছিল বই ছিল, একটা হচ্ছে কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে এক্সট্রাটার বুক, এটা রাইটিংকে খুঁজে পাওয়া যায়নি। তারপর জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, মানে এই রাইটিং এ কার লেখা বা রাইটারকে আমরাও সেটা জানি না। তারপর হলো ভেরোস ভার্সেলি বুক, এটাও একটা কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ গ্রন্থ। আর জুনিস ম্যানুস্ক্রিপ্ট ধর্মীয় গ্রন্থ, এটা হচ্ছে প্যাগানিজম সম্পর্কে একটা ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় কাব্যগ্রন্থ। এখানে শুধু প্যাগানিজম নিয়েই লেখা আছে। যেহেতু ব্রাইটেন্সরা ছিল গরিব টাইপের বা পুয়ার পিপল ছিল, আর জার্মানরা ছিল অ্যাডভেঞ্চার এবং রিচ। হিরোইক অ্যাক্টিভিটি, অ্যারিস্টোক্রেটিক পিপল, রিচ পিপল, সেই দিক থেকে তারা মনে করতো যে আমরা যা বলবো তারাই তা শুনবে, এবং তারাই এগুলো লিখতো। তারপর আরেকটা বিষয় আছে নোওয়েল কোডেক্স, এর মধ্যে বিওলফ, এটা হচ্ছে বিওলফ এই কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত ছিল। তো বিওলফের জন্য একটা বিষয় ছিল, এটা হচ্ছে আমাদের বিভিন্ন রাইটিং গুলো আছে না, পোয়েট্রি, প্রোজ, এপিক, ব্যালাড, এটা হচ্ছে বিওলফ হচ্ছে ফার্স্ট এপিক। মানে যখন এপিক লেখা শুরু হয়, মানে বিওলফ এটা হচ্ছে ইংলিশ লিটারেচারে ফার্স্ট এপিক। এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন এবং বিশেষ কোশ্চেনও ছিল যে হোয়াট ইজ বিওলফ, বিওলফ এটাকে কি বলা হয়, এপিক, পোয়েট্রি, প্রোজ না ব্যালাড, এরকম একটা কোশ্চেন ছিল। তারপর ফেমাস রাইটার অ্যান্ড পোয়েটস অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এখানে কিছু দেওয়া আছে, এগুলো সেভাবে
মানে চাকরি বা এগুলোর জন্য লাগবে, তবে আচ্ছা, আমাদের একটা কথা রাইটিং বলো। এর জন্য। হ্যাঁ বলো। এই যে বিওলফ, এটা কি একজন পার্সন ছিল নাকি? না না, এটা একটা এপিক, এটা একটা, আর এটা একটা পোয়েমের নাম আর কি, একটা ধারা, হ্যাঁ না এপিক পোয়েম। না, আমি আমি তো মানে হ্যাঁ, এটা ইতে একটা ক্যারেক্টার আছে, হিরোইক ক্যারেক্টার। এটা ক্যারেক্টার, এটা আমি একটা সেটাই বলতেছি। মহাকাব্য না? ইংরেজি সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য না এটা, বিলফ? হ্যাঁ এইটার বিওলফের সর্বপ্রথম। হিরোইক ডিস নিয়েই তো এইটাকে কেন, শুনতেছো? এটার রাইটার হচ্ছে সেনি ওলফ, উনি ফার্স্ট এটা লিখছেন। আর এপিক হচ্ছে লং ন্যারেটিভ পয়েম। এটা একটা পয়েম কিন্তু বড়, অনেক বড়, মানে ন্যারেটিভটা প্রচুর বড়। আমরা তো এপিক এখনো আসি নাই, মানে এপিক বিষয়টা শুধু জানি, কিন্তু এপিক যে কি, কোনটা কি, সেটা তো আমরা সেভাবে ক্লিয়ার না। জাস্ট এটা জানে রাখবো যে এটা বিয়লফ একটা হচ্ছে একটা এপিক, এবং এর রাইটার হচ্ছে সেনিওলফ, CYNEWULF। আর তখন যে খুব পয়েম ও রাইটিং হয়েছিল এমনটাও খুঁজে পাওয়া যায়নি। শুধু এই যে ক্যাডম্যান লিখছিল দ্য ফাদার অফ দ্য ওল্ড ইংলিশ পোয়েট্রি, তাকে বলা হতো। ভ্যানারেবল বেড দ্য ফেমাস হিস্টোরিয়ান অফ দ্য এজ, এনার একটা হচ্ছে ইসি সিলেস্টাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। এই যে সেনিওলফ, দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ দ্য এজ, দ্য ড্রিম অফ দ্য রোড, দ্য ক্রাইস্ট অ্যান্ড জুলিয়ানা, এনার একটা জুলিয়ানা বইও আছে। তবে কিং আলফ্রেড, দ্য পাইনিয়র অফ দ্য অ্যাংলো সেকশন প্রোস রাইটার, মানে প্রোস রাইটিং এর মধ্যে ইনি সর্বপ্রথম ইংলিশ লিটারেচারে ইনি এই যে প্রোস লেখা শুরু করছেন। আমরা যে প্রোসগুলো পড়লাম না ফার্স্ট ইয়ারে, এরকম প্রোস উনি ফার্স্ট লিখছেন। আর এরপরে এই বিষয়ে এত কিছু আর আমার মনে হয় না জানতে হবে। এখন তোমাদের কোনো ধারণা থাকলে বলতে পারো। আমি যতটুকু বের করছি এতটুকুই। আর এটাও দেখতে পারো যে হোয়াট ইজ দ্য নেমিং হিস্ট্রি অফ অ্যাংলো সেকশন এবং ইংল্যান্ড, এটাও একটু মোটামুটি জানার দরকার। মানে সেকশন শব্দটা কোথা থেকে আসলো, তারপর অ্যাংলো শব্দটা কোথা থেকে আসলো, তারপর আর্লিয়েস্ট এবং ফেমাস লিটারেরি ওয়ার্ক ডিউরিং এই যে বিওলফ, দ্য আর্লিয়েস্ট লিটারেরি ওয়ার্ক অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ বিওলফ, written by Cadmon. Cadmon is called the father of Old English poetry. The manuscript of the Beowulf found in a West Saxon dialect of Wessex, মানে ওই যে উপজাতি, ওয়েস্ট সেকশনের উপজাতি, এই যে আমরা এখানে কিছুক্ষণ আগে দেখলাম যে এদের অংশ হচ্ছে এই যে ওয়েস্ট সেকশন। তো এতটুকুই এই সম্পর্কে। আর যদি কিছু জানো বলতে পারো, শেয়ার করতে পারো। আমি যতটুকু জানি, যতটুকু বের করছি আমি শেয়ার করলাম। এখন তোমরা তোমাদের থটটা শেয়ার করতে পারো। আচ্ছা, নরমান কনকোয়েস্ট, ওইটার ব্যাপারে কিছু জানো তুমি? কোনটা? যে নরমান কনকোয়েস্ট নাকি ওটা কি বলে, কনকোয়েস্টই তো, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট কারেক্টলি। CONQUEST, নরমান কনকোয়েস্ট না হ্যাঁ এটা? হ্যাঁ, কনকোয়েস্ট। মানে ওই তো ফ্রেঞ্চ মানুষরা আর কি আসা শুরু করছে, আহ, মানে কি বলে মিডল ইংলিশ পিরিয়ড শুরুর দিকে আর কি এটা না, ছিল। এখন মিডিল ইংলিশ পিরিয়ড হচ্ছে সম্পূর্ণ আলাদা। না ওল্ড না, এটা ইংলিশ মিডল পিরিয়ড নিয়ে, ওল্ড ইংলিশ সেটা তো পিরিয়ডের বলতেছি। ভিতরে আর কি। ওল্ড ইংলিশ পিরিয়ডটা শেষই তো হয়েছে নরমান কনকোয়েস্টের মাধ্যমে না? নরমানরা আসার পরেই তো মিডল ইংলিশ পিরিয়ড শুরু হইলো।
হ্যাঁ, সেইটাই। আমি আসলে ওল্ডটাই শুধু আজকে সময় পেলাম না, তো এই জন্য শুধু ওল্ডটাই দেখলাম, তো আমি অত দূর এখনো যাইনি। মানে মিডিল ইংলিশ পিরিয়ডটা কিভাবে আচ্ছা শুরু হলো সেটা আমি এখনো দেখিনি। আচ্ছা, ওল্ডের মধ্যে আমি দুইটা কথা বলতে চাই। না, আমি বলতেছি যে এটা হইলো যে আহ, এখানে বলা আছে না, ইট এন্ডেড ইন 1066 উইথ নরমান কনকোয়েস্ট। মানে এইটা এন্ড হইছে নরমান কনকোয়েস্টের মাধ্যমে। সো নরমান কনকোয়েস্টের ব্যাপারে কি তোমার কোনো আইডিয়া আছে, সেটা বলছি, বা এটা ডেপথ সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি? ওইটা পড়তে গেলে মিডল ইংলিশ পিরিয়ডটা চলে আসবে, মানে এখন নরমান ওইটা যদি আমি পড়তে যাই, কনকোয়েস্ট। আচ্ছা একটু আজানটা শেষ হোক দাঁড়াও। এখানে নরমান বলতে বোঝাচ্ছে যে এটা একটা জাতি, কিন্তু আমরা যেটা এই জার্মানির ফ্রেঞ্চ 3টা পিপল। উপজাতি, হ্যাঁ এটা ফ্রেঞ্চ থেকে আসছে, মানে ফ্রেঞ্চের জাতি একটা। তো তারা আবার এই যে অ্যাংলো স্যাক্সন, মানে অ্যাংলো এবং স্যাক্সন এই দুই উপজাতিকে হটিয়ে তারা আবার ইংল্যান্ড দখল করে। এখানে কনকোয়েস্ট মানে হচ্ছে বিজয় করা। হ্যাঁ, সেটা তো বুঝছি আমি। মানে মানে আমি নরমানরা বলতেছিলাম যে এসে আবার ওরা তো বিজয় ওই একটা ভাইকিং ইনভেশন হয়েছিল, আর ব্যাটেলস এর মাধ্যমে ওরা আর কি হ্যাঁ হ্যাঁ, আহ জুটস অ্যাংলোস আর স্যাক্সনসদের ওদের পরাজিত করে তারপর ওইখানে আর কি স্টার্ট করছিল ওদের আর কি রাজত্ব ওইটার ওইখান আবার দিয়ে আর কি। 3টা আছে। একটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, দ্য এজ অফ সরসার, তারপর ব্যারেন এজ বা ডার্ক এজ। তো এই ব্যারেন এবং ডার্ক এজ সম্পর্কে আমরা কিছু জানি না, ওই সময় কোনো রাইটিংই হয়নি। অ্যাংলো নরমানেও যে খুব একটা রাইটিং হয়েছে সেটাও হয়নি, তবে এজ অফ সরসারে কিন্তু প্রচুর পরিমাণে রাইটিং শুরু হয়েছিল। তো হুম। আর কারণ একটা এখানে একটা বলা আছে যে আলফ্রেড দ্য গ্রেট হু রেইনড ওভার ইংল্যান্ড ফ্রম 871 টু 901 এনকারেজড এডুকেশন এন্ড সুপারভাইজ দ্য কম্পিলেশন অফ দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। তো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল এটা সম্পর্কে তো মোটামুটি আমার আইডিয়া আছে। এটা তো একটা মানে রিটেন স্ক্রিপ্ট ম্যানুস্ক্রিপ্ট বলা যায় এটারে। মানে আগের যে ট্রাইব গুলো ছিল ওদের সম্পর্কে এখানে আর কি বলা টলা আছে। কিন্তু আমি বলতেছি যে আলফ্রেড দ্য গ্রেট তার সম্পর্কে কি কোনো আইডিয়া আছে তোমার? মানে সে আর কি আম, আসার আগে কিরকম হয়েছিল বা কিভাবে সে রাজত্বে আসছিল বা এরকম সামথিং। মানে আলফ্রেড দ্য গ্রেট, হ্যাঁ, এই যে মানে এবিসি ইংলিশ লিটারেচারে এখানে আর কি থার্ড পয়েন্টে বলা আছে মানে হ্যাঁ আমি the সেটা important দেখছি, facts of- পড়ছি তো। আলফ্রেড দ্য গ্রেট উনি আবার ছিলেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েস্ট সেকশন, মানে এই সেকশনের উনি একটা অংশ ছিলেন। মানে ওয়েসেক্স এর রাজা ছিলেন উনি। ওয়েস্ট সেকশনের উনি রাজা ছিলেন আলফ্রেড দ্য গ্রেট। তো এটা তো সব ওইভাবে খুঁজতে গেলে কিছুই পারবো না, আমি যাবতীয় যতটুকু পারছি খুঁজছি। এখন তোমাদের ধারণাটা শেয়ার করো, তাহলে 2-3টা মিলে এক জায়গায় করলে একটু সুবিধা হবে। মানে এই বিষয়টা এই টেক্সটটা পড়ে, মানে আমি যতটুকু বুঝছি সেটা আমি শেয়ার করলাম। আমার না এগুলো মাথায় ঢুকতেছে না, জানো। এখন প্রথম প্রথম অবস্থা হবে। হ্যাঁ, দুই তিনবার ক্লাস করলে বুঝে যাবা। স্যার তো রিপিটেড। এমনিতেও পড়াবে, এটা তো আমরা একটু ই করতেছি। একজন হ্যাঁ অফ ঠিক রাখো, আছে। একজন হুম। বলো। হ্যাঁ স্যার আচ্ছা, তো পড়াবেই, কিন্তু আমাদের এই যে ইন কোর্সের বিষয়গুলো আছে, মানে এগুলো
কেউ না কেউ একজন করে বললে, একটু শুনলে, বইটা কাটলে মানে বিষয়টি একটু করে জানা হচ্ছে। মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে আমাদের স্যার যখন পড়াবেন তার মধ্যে আমাদের ইনকোর্স এক্সামই হয়ে যাবে 2 বার। আমাদের তো পড়তে হবে বিষয়টা। এই পিডিএফটা কোথাও দিয়ে দিবা? এইটা সম্পর্কে হ্যাঁ, একজন বলো। হ্যাঁ, ইন এটা দ্য দিয়ে দিবা। 7th century, আমি একটু বলি। In the 7th century, Christian authorities established monasteries. So এই monasteries সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে? এটা কি আসলে? কোন জায়গায় এটা? মানে যেখানে আর কি রিটেন লিটারেচার বিজ্ঞান হয়েছিল। 7th সেঞ্চুরিতে যেটা হয়েছে আর কি, মানে এপিক পোয়েম গুলো লেখা শুরু হয়েছে ওই টাইমটাতে। মানে এর আগে ওই তো সময় ওরাল শুধু ছিল। একটা এপিকে লেখা হয়েছিল, সেটা হচ্ছে বিয়ল্ফ। তারপরে আর কেউ সেটা এপিক লেখা সেটা শুরু সেটার করেনি। কথা হ্যাঁ, আমি বলো। বলছি যে ইন দ্য 7th century Christian authorities established monasteries where written literature began. So monastery সেটা তো একটা মানে মন্দির টাইপের কিছু একটা সামথিং না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। ওখানে বসে সো সবাই এইখানে হুম 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 বলো ওই বলো। বিভিন্ন লিটারেরিটা লেখা শুরু করছে। মানে ওখানে যেমন আমাদের মুসলিম ধর্মের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সময় 570 খ্রিস্টাব্দে, সেই সময় আরবে দেখতে না যে বিভিন্ন সময় একটা করে মেলা হতো। মেলাতে বিভিন্ন গীতি কবিতা লেখা হতো, মানে কাবা শরীফের সামনে বসে। মানে যেটা সবচেয়ে বিখ্যাত হতো সেটা কাবা শরীফে টাঙ্গায় দেওয়া হতো। এটাও সেই একই মতো। হুম হুম বুঝছি। মানে ধর্মীয় উপাসনালয় থেকেই আর কি এই সাহিত্যের মানে হ্যাঁ, চর্চাটা হ্যাঁ। শুরু হচ্ছে। হ্যাঁ 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 মানে বুঝছি। যেহেতু ইংল্যান্ডরা খ্রিস্ট ধর্ম, তারপর জার্মানরা এসে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তো সেভাবে ধীরে ধীরে খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠা করা হয়। তারপরে সেই অনুযায়ী তারা আবার একটা চার্চ তৈরি করে। চার্চ তৈরি করার পর সেখানে বসে তাদের রাইটিংটা লেখা শুরু করে। আমি যতটুকু পড়ছি এইখানে প্রথম দিক দিয়ে উপাসনালয় হিসেবেই মানে ছিল এটা। তো পরবর্তীতে এটা আর কি কয়েকটা মঙ্ক আছে না, মঙ্ক যারা আর কি হ্যাঁ, হ্যাঁ, কি বল, সন্ন্যাসী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা আর কি এইখানে মানে লাইব্রেরি বা সামথিং এরকম কিছু একটা হ্যাঁ, এস্টাবলিশ করছিল। তো ওইখানে তারা আর কি মানে তখন চর্চা কিন্তু করতে আবার লিখিত চেয়েছিল। কিছু ছিল না, মানে লিখে যে হ্যাঁ রাখতো আচ্ছা, এই জন্যই সবকিছু এভাবে ওরাল। বিচ্ছিন্ন এই হ্যাঁ, বলো। মনেস্ট্রি একটা বিচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ আর কি। বলো বলো বলো। বিচ্ছিন্নভাবে প্রশ্ন না করে কেউ একজন পরের উপস্থাপনাটা করলেই তো হয়ে যায়, বাকিগুলা চলে আসবে। এখন এটার বাইরে তো আর কোনো কথা হতে পারে না, যতদূর সম্ভব আমি জানি। আমি বলি মানে হ্যাঁ, তুমি যেটা তাসনিম বলে তো দিছো অলরেডি অনেকটাই হয়ে মোটামুটি যা গেছে। বলছে অনেক মানে অনেক ডেপথ থেকেই আর কি বলে দিয়েছে, মানে বিগিনিং থেকে একেবারে মোটামুটি কি কি মানে ইম্পর্টেন্ট দিকগুলো আর কি সবই বলে দিয়েছে। আমি সো তো দুইটা কথা বলতে চাই। এখন জাস্ট হ্যাঁ, আমার বলো। মনে হয় আচ্ছা, এখানে হচ্ছে ওই ব্রাইটন থেকে যেহেতু তুমি শুরু করছো, আমি এখানে ওই দুইটা কথা বলতে মানে ব্রাইটনও তো হচ্ছে ওখানে স্থানীয়ই ছিল। মানে সেন্ট্রাল ইউরোপের লোকেরাই তো ওখানে মানে ব্রাইটন হিসেবে ছিল। তো ওরা কিভাবে আসছে, মানে আদি যে মানুষরা ছিল কেল্ট বলা হইতো। তো ওখান থেকে আর কি দুইটা ভাগে ভাগ হয়েছে, গল আর একটা হচ্ছে ব্রাইটন। ওর পরবর্তীতে আর কি আস্তে আস্তে রোমানরা আসছে, তারপর মানে ওই যে স্যাক্সন, তারপর জুর্স, ওরা আসছে। তো ওই কেল্টের ব্যাপারটা তুমি বলো নাই, ওই যে একদম প্রথম শুরুটা আর কি, ওইটা একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, তুমি বলো এখন, আমি কোনটা অ্যাড করি নাই। আমি তো বুঝলাম না তোমার কথা। মানে আমাদের মানে যেহেতু, ব্রাইটন, হ্যাঁ, আমাদের যেহেতু টেক্সট ওই সালটা 4500 ওই 450 থেকেই শুরু, আমি সেটা থেকেই শুরু করছি। তার বিপরীতে 55 থেকে আমি শুরু করছি। এর আগের ঘটনাটা আমি শেয়ার করিনি। তো মানে এরা কোথা থেকে আসলো আমরা জানি না, কারণ এগুলো থেকে কোশ্চিন আসবেও না এবং আমাদের পড়তেও হবে না। সেটা হলে তো আমাদের মানে পূর্বের হিস্টোরি, মানে যীশু খ্রিস্টর জন্মেরও 2000-3000 পূর্বের ঘটনা তাহলে আমাদের জানতে হবে। কিন্তু আমাদের তো এখানে যীশু খ্রিস্ট জন্মের শুরু হয়ে গেছে 450 থেকে। আমি সেই জন্য আগের ঘটনাগুলো অত বলিনি। এখন তুমি বলতে পারো যেটা জানো।
না না, আমি সেটা বলি নাই, বলছি যে ব্রাইটন যেটা বলছো ওটা কি ওরা নেটিভ মানে ইংলিশ পিপল ওরা ছিল সেটা না? হ্যাঁ, ইংল্যান্ডে তখন তো ব্রাইটেনই ছিল, মানে ওদের যে গোষ্ঠীটা ছিল ইংল্যান্ডে সেটা হচ্ছে ব্রাইটেন। তাদের আগের উপজাতি কি ছিল, তারা কোথা থেকে আসছে, তাদের পূর্বপুরুষ কি ছিল আমরা জানি না। আচ্ছা আমি একটু কথা বলি এখন। হ্যাঁ বলো। অনেকেই মেবি বুঝতেছে না এখনো, বুঝলা? আমি যেটা বুঝলাম মানে তাদের কেউ কোশ্চেন করতেছে না, তো সো আমি বুঝছি যেটা মানে ক্লাসটার ব্যাপারে কি কি নিয়ে আলোচনা হয়েছে বা এইটার ব্যাপারে তেমন একটা আইডিয়া তারা কেউই পায় নাই সম্ভবত। আর যদি আমি মোটামুটি বুঝছি। হ্যাঁ, আগে ওকে বলতে দাও, ও শেষ করুক, তারপর অন্যরা বলিও। তো এখন আমি বলতেছি যে যার যার যেটা প্রবলেম বা কিভাবে এইটারে মানে মানে আমাদের যে কি বলে এটা বলে গেছি গ্রুপ স্টাডি কিভাবে আর কি কন্টিনিউ করা যায়, আর কোন কোন সমস্যা হইতে আছে বা কিছু এইগুলো আর কি যদি ক্লিয়ার করে সবাই বলে তাইলে আর কি অনেক সুবিধা হইতো। মানে এইভাবে সবাই চুপচাপ থাকলে তো মানে আজকে অনেকেই তো পড়ে নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা একটু আলোচনা করলাম, করার পর এখন নিজ নিজ বই থেকে এরা ক্যারেক্টারগুলো কি কি, এই সময় ঘটনাগুলো কি কি, কারণ আমাদের এই মিডিল ইংলিশ পিরিয়ড এবং ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কিন্তু কোশ্চেন খুব কম আসে। মানে আমি কোশ্চেন ঘাটে দেখছি যে ওখান থেকে খুব কম কোশ্চেন আসে, ভিক্টোরিয়ান এজ থেকে কোশ্চেন বেশি আসে। কিন্তু বিসিএস আবার এগুলো থেকে আবার কোশ্চেন আসে। মানে আমাদের টার্গেট হচ্ছে যেন এমন ভাবে পড়ি যেন বিসিএস এর জন্য হয়, তার সঙ্গে একাডেমিকের জন্য যেন হয়। আমি সেটাই যেমন বলছি মানে আমি সবাই যে তো টপিক, এটার যেন হ্যাঁ বেনিফিট বলো, পায় সেটাই আমি কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি যে টপিকগুলো বললাম এগুলো কিন্তু সব বিভিন্ন ভার্সিটি বলতে মানে চাকরির যেগুলো বিসিএস এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আমি বললাম। যেমন এখানে আরেকটা আছে, হু ইজ দ্য কল্ড ফার্স্ট ইংলিশ পয়েট, এখানে হচ্ছে ক্যাডমান। হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এটা হচ্ছে অ্যাংলো সেকশন। আচ্ছা এই যে চসার এটা ও কি ফাদার অফ ইংলিশ লিটারেচার নাকি শুধু লিটারেচার ফাদার আর কি? ইংলিশ লিটারেচার, ইংলিশ, আমি তো চসারের একটা লাইন পড়ছিলাম কোথায় জানো, যে চসার ইজ দ্য ফাদার অফ লিটারেচার ইংলিশ লিটারেচার তো শেক্সপিয়ার না কেন? ইংলিশ পোয়েট্রি, চর্চার ইজ দ্য কল্ড অফ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ও আচ্ছা মানে পোয়েট্রি, চর্চারের সময় থেকে ইংলিশ পোয়েট্রি চালু হয়। ক্যান্টারবেরি টেলস বুঝছি। আজকে যেহেতু এতটুকুই থাক, যেহেতু 1 ঘন্টা সময় হয়ে গেল। এই পিডিএফটা কি দিয়ে দিচ্ছ হ্যাঁ দিয়ে দিব। আমাদের মেসেঞ্জার গ্রুপেই? হ্যাঁ হ্যাঁ আর এই ক্লাসটাও? হ্যাঁ, এর পরবর্তী নেক্সট টপিক হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড। ওকে। ওই তারপর দুইটার বইটা মধ্যে থেকে কম্প্যারিজন কন্ট্রাস্ট কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। বলছি হিস্ট্রির এই বইটা না আমার কাছে এখন নাই তো, তুমি এই যে এবিসি থেকেই না আমরা এটা পড়বো মিডলটাও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস তো শেষ হয়ে যাবে এক্ষুনি, 2 মিনিট আছে। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ বলো। আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আমরা পড়বো হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট আছে, লিভ নাও সবাই। ওকে বাই।